আমরা সবাই তো নিজেদের বোঝার চেষ্টা করি, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এমন হয় যে আমাদের পুরো জীবনটা আসলে একটা গল্পের ওপর দাঁড়িয়ে আছে, একটা গল্প যা আমরা খুব ছোটবেলা থেকে নিজেদের অজান্তেই নিজেদের বলে আসছি, আর যদি সেই গল্পটাই ভুল হয়। আজ আমরা ইয়ান মর্গান ক্রোনের বই দ্য স্টোরি অফ ইউ এর একটি সারাংশের গভীরে যাব। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এটা বোঝা যে কিভাবে আমাদের শৈশবের গল্পগুলো আমাদের বর্তমানকে চালাচ্ছে, এবং সবচেয়ে জরুরি, কিভাবে আমরা সেই গল্পের লেখক হয়ে উঠতে পারি। আর এই যাত্রায় আমাদের গাইড হবে এনেগ্রাম নামের একটি প্রাচীন কিন্তু খুবই শক্তিশালী ব্যক্তিত্বের মানচিত্র। আর ইয়ান মর্গান ক্রন কিন্তু এই যাত্রার জন্য একজন দারুণ গাইড। তিনি একাধারে সাইকোথেরাপিস্ট, বেস্টসেলিং লেখক এবং এনেগ্রামের একজন শিক্ষক। তার কাজের মূল আকর্ষণ হল তিনি মনোবিজ্ঞান, শিল্প আর আধ্যাত্মিকতাকে খুব সুন্দরভাবে মেশাতে পারেন। বইটার মূল কথাই হল আমরা প্রত্যেকেই একটা গল্পের মধ্যে বাস করি, কিন্তু সমস্যাটা হয় তখন যখন সেই গল্পটা আমাদের বড় হওয়ার পথে একটা দেয়াল তুলে দেয়, মানে একটা ভাঙা গল্প বা ব্রোকেন স্টোরিতে পরিণত হয়। চলুন এই ভাঙা গল্পের ধারণাটা আরেকটু ভেঙে বলি। লেখক তার নিজের জীবনের একটা ঘটনা দিয়ে বইটা শুরু করেছেন, যা পড়লে গায়ে কাটা দেয়। তিনি একসময় নেশার সমস্যায় মারাত্মকভাবে জড়িয়েছিলেন। তখন তার একজন পরামর্শদাতা ছিলেন, জ্যাক। একদিন জ্যাক তাকে এমন একটা প্রশ্ন করেন যা তার জীবনটাকেই থামিয়ে দেয়। প্রশ্নটা ছিল, ইয়ান, তুমি কি একটা ভুল গল্পের মধ্যে জীবন কাটাচ্ছ? এক মুহূর্তের জন্য থামতে হয়। কেউ যদি আমাকে বা আপনাকে এই প্রশ্নটা করত, আমরা হয়তো উত্তরই দিতে পারতাম না। এটা তো একেবারে গভীরে গিয়ে নাড়া দেওয়ার মতো একটা প্রশ্ন। ঠিক তাই, এখানেই ভুল গল্প বা বইয়ের ভাষায় উৎসের গল্প বা অরিজিন স্টোরির ধারণাটা আসছে। এই গল্পগুলো আসলে কি? এগুলো হলো সেই মূল বিশ্বাস বা সিদ্ধান্ত যা আমরা ছোটবেলায় নিজেদের রক্ষা করার জন্য তৈরি করি। ধরুন, একটা বাচ্চা দেখছে যে তার বাবা মা শুধু তখনই মনোযোগ দেয় যখন সে খুব ভালো ফল করে। সে তখন নিজের অজান্তেই একটা গল্প তৈরি করে নেয়, ভালোবাসা পেতে হলে আমাকে নিখুঁত হতে হবে। আর একটা বাচ্চা হয়তো খুব বিশৃঙ্খল পরিবেশে বড় হচ্ছে, সে একটা গল্প তৈরি করে, টিকে থাকতে হলে আমাকে শক্তিশালী হতে হবে এবং সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে। শৈশবে এই গল্পগুলো আমাদের জন্য একটা বর্মের মতো কাজ করে। কিন্তু সমস্যা হলো, আমরা বড় হয়ে যাওয়ার পরেও সেই ছোটবেলার বর্মটা খুলতে ভুলে যাই। যে বর্মটা একসময় আমাদের রক্ষা করেছিল, সেটাই এখন আমাদের খাঁচায় পরিণত হয়েছে। সারাংশে একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে, আয়নার মতো। আমরা বছরের পর বছর ধরে সেই ভাঙা গল্পটা নিজেদের বলতে থাকি, আমি যথেষ্ট ভালো নই, আমাকে অন্যের প্রয়োজন মেটাতে হবে, আমার চাওয়াটা গুরুত্বপূর্ণ নয়। আর আয়নায় আমাদের প্রতিবিম্বটাও সেরকমই, কেমন যেন বিকৃত হয়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? আমাদের সবার জীবনেই তো হাজারো ঘটনা থাকে, ভালো মন্দ মিশিয়ে। যে কোনো একটা ঘটনা বা বিশ্বাসকে উৎসের গল্প বলা কি ঠিক? খুব ভালো একটা প্রশ্ন। আর বইটা বলছে এটা ঠিক একটা ঘটনা নয়, বরং ঘটনাগুলোকে আমরা যেভাবে ব্যাখ্যা করি তার একটা প্যাটার্ন। এটা হলো সেই ফিল্টার যা দিয়ে আমরা পুরো পৃথিবীকে দেখি। যেমন একজন মানুষ হয়তো বারবার সম্পর্কে আঘাত পাচ্ছে, ঘটনাগুলো ভিন্ন, কিন্তু তার ভেতরের গল্পটা একই, আমি ভালোবাসার যোগ্য নই। এনেগ্রাম আমাদের সেই মূল ফিল্টারটা বা গল্পটা ধরিয়ে দিতে সাহায্য করে। তাহলে বলা যায়, এনেগ্রাম একটা সাধারণ পার্সোনালিটি টেস্ট নয় যা আমাদের একটা বাক্সে আটকে দেয়। একদমই না, বরং এটা আমাদের সেই বাক্সটা চিনতে সাহায্য করে, যাতে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। একদম। এটা 9 ধরনের মানুষের আর্কিটাইপাল বা মৌলিক গল্পের একটা মানচিত্র। আর্কিটাইপ মানে হলো সেই সব চিরচেনা চরিত্র যা আমরা গল্প উপন্যাসে দেখি, যেমন বীর, জ্ঞানী বৃদ্ধ বা বিদ্রোহী। এনেগ্রামেন সেরকম 9টা মূল মনস্তাত্ত্বিক প্যাটার্ন বা গল্পের কথা বলা হয়েছে। প্রত্যেকটার একটা মূল ভয় আর একটা মূল আকাঙ্ক্ষা আছে। আর প্রত্যেকটা ধরনের একটা প্যাশন বা আবেগ থাকে যা তাদের চালনা করে, এবং একটা ভার্চু বা গুণ থাকে যা তাদের মুক্তির পথ দেখায়। যেমন টাইপ 1 বা দি ইমপ্রুভার, তাদের ভেতরের গল্পটা হলো আমাকে নিখুঁত বা ভালো হতে হবে। তাদের প্যাশন হলো রাগ বা বিরক্তি, কারণ পৃথিবীটা নিখুঁত নয়। আর তাদের ভার্চু হলো প্রশান্তি বা সেরেনিটি, মানে অসম্পূর্ণতাকে মেনে নেওয়ার ক্ষমতা।
তাহলে টাইপ 8 দ্য চ্যালেঞ্জার, যার গল্পটা হলো আমাকে শক্তিশালী হতে হবে, তার প্যাশন কি? তাদের প্যাশন হলো অতিরিক্ত নিয়ন্ত্রণ বা বলা যায় আ লাস্ট ফর কন্ট্রোল। আর তাদের ভার্চু হলো ইনোসেন্স বা সারল্য, অর্থাৎ পৃথিবীকে সরলভাবে বিশ্বাস করার ক্ষমতা, প্রতি মুহূর্তে লড়াইয়ের মানসিকতা ছাড়া। প্রত্যেকটা টাইপেরই এরকম একটা রূপান্তরের যাত্রা আছে। আচ্ছা, সারাংশে টাইপ 2 আর টাইপ 4 এর কথাও বলা হয়েছে। টাইপ 2 দ্য হেল্পার ভাবে যে অন্যের সেবা করলেই ভালোবাসা পাওয়া যাবে, আর টাইপ 4 দ্য রোম্যান্টিক অনুভব করে যে তার মধ্যে কোনো কিছুর অভাব আছে, তাই সে অন্যদের থেকে আলাদা। বাইরে থেকে দেখলে দুজনকেই খুব আবেগপ্রবণ মনে হতে পারে, কিন্তু তাদের ভেতরের গল্পটা তো একদম আলাদা। খুবই আলাদা। টাইপ 2 চালিত হয় অন্যের প্রয়োজন দিয়ে। সে ভাবে আমাকে ছাড়া ওদের চলবে না। তার ভয় হলো অপ্রয়োজনীয় হয়ে পড়ার। অন্যদিকে টাইপ 4 চালিত হয় নিজের ভেতরের অভাব বোধ দিয়ে। সে ভাবে কেউ আমাকে পুরোপুরি বুঝতে পারবে না। তার ভয় হলো সাধারণ বা গুরুত্বহীন হয়ে যাওয়ার। দুটোই ভালোবাসার সন্ধান, কিন্তু পথটা ভিন্ন। এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে পারাই হলো এনেগ্রামের শক্তি। তাহলে আমরা আমাদের গল্পটা চিনলাম, বুঝলাম, কিন্তু বদলাবো কিভাবে? এখানেই বইয়ের সারাংশে সোর মেথডটার কথা বলা হয়েছে। এটা একটা অ্যাক্রোনিম। চলুন এটা নিয়ে একটু কথা বলি। অবশ্যই। সো একটা রোডম্যাপের মতো। এর প্রথম ধাপ এস, অর্থাৎ সি বা দেখা। এটা হলো নির্মোহভাবে নিজের উৎসের গল্পটাকে চিহ্নিত করা, প্রশ্ন করা, আমি কেন বিশ্বাস করি যে সংঘাত মানেই খারাপ, বা কেন আমার মনে হয় যে নিজের দুর্বলতা প্রকাশ করা চলবে না। এটা হলো নিজের ভেতরের স্বয়ংক্রিয় প্রোগ্রামিংটাকে দেখার চেষ্টা। এরপর ও মানে ওন বা স্বীকার করা। আমার ধারণা এটাই সবচেয়ে কঠিন ধাপগুলোর একটা। এটা হলো মেনে নেওয়া যে হ্যাঁ, এই গল্পটা আমার। এটার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি, আবার হয়তো অন্যদেরও কষ্ট দিয়েছি। কিন্তু এর জন্য লজ্জা বা অনুশোচনা নয়, বরং সহানুভূতির সাথে এটাকে স্বীকার করা। ঠিক, এবং এটা বোঝা যে গল্পটা একসময় আমাদের রক্ষা করেছিল। একটা 5 বছরের বাচ্চার জন্য সংঘাত এড়িয়ে চলাটা হয়তো টিকে থাকার সেরা উপায় ছিল। সেই বাচ্চাটার প্রতি সহানুভূতিশীল হওয়াটা খুব জরুরি। এরপর আসে এ, অর্থাৎ অওয়েকেন বা সচেতন হওয়া। এটা হলো বর্তমান মুহূর্তে জেগে থাকার অভ্যাস। মানে নিজেকে হাতে নাতে ধরা। যেমন একজন টাইপ 9 যখনই নিজের মতামত চাপতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে নিজেকে থামিয়ে বলা, 1 মিনিট, আমি এখন আমার পুরনো গল্পটা অনুযায়ী কাজ করতে যাচ্ছি, নতুন সিদ্ধান্ত কি হতে পারে? একদম, এটা হলো সেই পুরনো অভ্যাসের চক্র ভাঙার মুহূর্ত। আর সবশেষে আসে আর, অর্থাৎ রিরাইট বা নতুন করে লেখা। এটা হলো সবচেয়ে সক্রিয় ধাপ। এখানে শুধু ভাবা নয়, নতুন গল্প অনুযায়ী কাজ করা, নতুন বিশ্বাসটাকে সমর্থন করে এমন নতুন অভ্যাস তৈরি করা। যেমন একজন টাইপ 2 যে সবসময় হ্যাঁ বলে, সে সচেতনভাবে না বলার অভ্যেস শুরু করতে পারে। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু সহজ নয়। তবে সারাংশে কিছু নির্দিষ্ট উদাহরণ দেওয়া হয়েছে, যা বিষয়টাকে খুব জীবন্ত করে তুলেছে। চলুন টাইপ 8 বা চ্যালেঞ্জারের গল্পটা দিয়ে শুরু করি। হ্যাঁ, লেখক তার মায়ের উদাহরণ দিয়েছেন। তার মা খুব কঠিন শৈশবের মধ্যে দিয়ে বড় হয়েছিলেন, যেখানে হিংসা আর অনিশ্চয়তা ছিল নিত্যসঙ্গী। সেখান থেকে তিনি যে গল্পটা তৈরি করেন তা হল, পৃথিবীটা একটা বিপজ্জনক জায়গা, টিকে থাকতে হলে আমাকে শক্তিশালী হতে হবে এবং কারোর ওপর নির্ভর করা চলবে না। এর ফলে তিনি একজন দৃঢ়, আত্মনির্ভরশীল এবং নিয়ন্ত্রণকামী মানুষ হয়ে ওঠেন। এই গল্পটা তাকে হয়তো অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, কিন্তু এর অন্ধকার দিকও তো আছে। অবশ্যই, এই ধরনের মানুষেরা নিজেদের দুর্বলতা প্রকাশ করতে ভয় পায়। তাদের কাছে দুর্বলতা মানেই মৃত্যু। ফলে তারা সম্পর্কে গভীরে যেতে পারে না, কারণ ইন্টিমেসির জন্য ভালনারেবিলিটি দরকার। তাদের নিয়ন্ত্রণ করার প্রবণতা আর আগ্রাসন কাছের মানুষদের দূরে ঠেলে দেয়। তারা হয়তো যুদ্ধ জেতে, কিন্তু শান্তি পায় না। তাহলে তাদের জন্য নতুন গল্পটা কি হতে পারে? তাদের কি দুর্বল হতে শিখতে হবে? এখানেই সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, যে জিনিসটা টাইপ 8দের সবচেয়ে বড় দুর্বলতা, তাদের নিয়ন্ত্রণ করার প্রবণতা, সেটাই তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। শক্তিটা কমানো নয়, শুধু তার দিক পরিবর্তন করা। নিয়ন্ত্রণের বদলে সুরক্ষা দেওয়া। তাদের নতুন গল্পটা হতে পারে, আমার শক্তি দিয়ে আমি শুধু নিজেকে নয়, অন্যদেরও রক্ষা করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। তাদের আগ্রাসন তখন সহানুভূতি এবং সত্যিকারের নেতৃত্বে রূপান্তরিত হয়। বাহ, এটা দারুণ একটা পার্সপেক্টিভ।
শক্তিশালী হওয়ার এই গল্পটা তো বুঝলাম, কিন্তু যদি কারো গল্পটা ঠিক এর উল্টো হয়, মানে যে ভাবে যে তার কোনো গুরুত্বই নেই। আপনি সরাসরি টাইপ 9 বা পিসমেকারের মূল গল্পে চলে এসেছেন। সারাংশে মাইক ম্যাকহার্গের গল্পটা বলা হয়েছে। মাইক এমন এক পরিবেশে বড় হয়েছিলেন যেখানে সংঘাত এড়ানোই ছিল মূল লক্ষ্য। যদি তার কোনো চাওয়া পাওয়া পরিবারের শান্তিতে ব্যাঘাত ঘটার, তাহলে সে চুপ করে যেত। ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করে, আমি যা চাই তা গুরুত্বপূর্ণ নয়, শান্তি বজায় রাখাই আসল। এর ফল তো মারাত্মক। একজন মানুষ যদি নিজেই না জানে সে কি চায়, তাহলে সে জীবনটা কাটাবে কিভাবে? ঠিক তাই, এই ধরনের মানুষেরা নিজেদের ভেতরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা অন্যের ইচ্ছার সাথে এতটাই মিশে যায় যে নিজের ইচ্ছাটাকেই হারিয়ে ফেলে। বাইরে থেকে দেখতে শান্তশিষ্ট হলেও ভেতরে ভেতরে একটা অসন্তোষ আর নিষ্ক্রিয়তা কাজ করে। তারা প্রায়ই বলে, আমি জানি না, যা হয় হোক। কিন্তু এটা শান্তি নয়, এটা এক ধরনের হাল ছেড়ে দেওয়া। মাইকের ক্ষেত্রে জাগরণটা কিভাবে ঘটল? একটা থেরাপি সেশনে তিনি বুঝতে পারেন যে তিনি বছরের পর বছর ধরে নিজের রাগটাকে চেপে রেখেছেন। আমাদের সমাজে বিশেষ করে টাইপ 9দের জন্য রাগ একটা নিষিদ্ধ আবেগ, কিন্তু তাদের জন্য নতুন গল্প লেখা শুরুটাই হয় নিজের রাগকে স্বীকার করার মাধ্যমে। এটা বোঝা যে রাগ হলো একটা সংকেত, যা বলছে যে তার কোনো সীমা লঙ্ঘন করা হয়েছে বা তার কোনো প্রয়োজন পূরণ হচ্ছে না। তাদের নতুন গল্পটা হতে পারে, আমার উপস্থিতি এবং আমার মতামত জরুরি। তাহলে একজন সুস্থ টাইপ 9 আসলে সংঘাত এড়িয়ে চলে না, বরং সে শান্তি স্থাপন করে। এই দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। একদম। তারা অসাধারণ মধ্যস্থতাকারী হতে পারে, কারণ তারা সব পক্ষের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে, কিন্তু নিজেদের হারিয়ে ফেলে না। আমরা শক্তি আর নিষ্ক্রিয়তার গল্প শুনলাম, এবার আসা যাক নিখুঁত হওয়ার গল্পের কথায়। টাইপ 1 বা ইমপ্রুভার। সারাংশে এই যে বেকারের উদাহরণটা আমার খুব মনে ধরেছে। হ্যাঁ, এই যে ছোটবেলা থেকেই বিশ্বাস করতেন যে ভালোবাসা আর স্বীকৃতি পাওয়ার একমাত্র উপায় হলো ভালো হওয়া, সবকিছু ঠিকঠাক করা। তার ভেতরে সবসময় একটা কঠোর সমালোচক কাজ করত, যে বলতো এটা আরও ভালো হতে পারত। এই নিখুঁত হওয়ার গল্পটা তাদের ক্রমাগত একটা চাপের মধ্যে রাখে। এই চাপের ফলে কি হয়? তারা তো নিশ্চয়ই খুব দায়িত্ববান আর নির্ভরযোগ্য মানুষ হন। অবশ্যই হন, কিন্তু এর একটা দাম দিতে হয়। নিখুঁত হওয়ার এই নিরন্তর চাপ থেকে ক্লান্তি, চাপা রাগ এবং তীব্র আত্মসমালোচনা জন্মায়। আর সমস্যা হলো, তারা শুধু নিজেদের উপরই নয়, অন্যদের উপরও এই নিখুঁত হওয়ার মানদণ্ড চাপিয়ে দেয়, যা সম্পর্কের জন্য খুব ক্ষতিকর হতে পারে। কারণ মানুষ তো নিখুঁত নয়। এই যে বেকারের জীবনে পরিবর্তনটা আসে তার ডাউন সিনড্রোম যুক্ত সন্তানের জন্মের পর। এই ঘটনাটা তাকে এমন এক অসম্পূর্ণতার মুখোমুখি করে যা তার নিয়ন্ত্রণের বাইরে। ঠিক, তিনি বুঝতে পারেন যে জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা একটা বৃথা চেষ্টা, আর জীবনের আসল সৌন্দর্য হয়তো এই অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে আছে। তার জন্য নতুন গল্প লেখার উপায় ছিল র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স বা চরমভাবে মেনে নেওয়া, অর্থাৎ পরিস্থিতি যেমন আছে তাকে সেভাবেই গ্রহণ করা, নিজেকে এবং অন্যকে তাদের সমস্ত ভুল ত্রুটি সহ গ্রহণ করা। সারাংশে লেখক একটা মজার পরামর্শ দিয়েছেন, বাড়ির একটা কোণ ইচ্ছাকৃতভাবে অগোছালো রাখতে, যাতে নিয়ন্ত্রণের অভ্যাসটাকে চ্যালেঞ্জ করা যায়। এটা একটা ছোট কিন্তু খুব প্রতীকী একটা কাজ। এর মূল বার্তা হলো সবসময় সঠিক হওয়ার চেয়ে সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া। টাইপ 1-এর নতুন গল্পটা হতে পারে, আমি ভালো কারণ আমি যেমন আছি তেমনই, নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। টিকে থাকার জন্য আমরা যে গল্পগুলো বানিয়েছিলাম সেগুলো হয়তো বড়বেলায় আমাদের জন্য জেলখানা হয়ে গেছে, কিন্তু সবচেয়ে আশার কথা হলো আমরা সেই গল্পের শিকার নই, আমরাই সেই গল্পের লেখক। আমাদের কলম চালানোর ক্ষমতা আছে। এনিগ্রাম সেই যাত্রাপথে একটা অসাধারণ কম্পাস হতে পারে। একদম। তবে আজকের আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে। এই বইটা আমাদের ভেতরের বা ব্যক্তিগত গল্প নতুন করে লেখার উপর জোর দিয়েছে, যা খুবই জরুরি। কিন্তু ভাবার বিষয় হলো, আমাদের এই ব্যক্তিগত গল্পগুলো সমাজের বা সংস্কৃতির বলা বড় বড় গল্পগুলোর সাথে কিভাবে সম্পর্কিত। এটা একটা দারুণ পয়েন্ট। যেমন সফলতার সংজ্ঞা বা একজন ভালো ছেলে বা ভালো মেয়ে হওয়ার ধারণা, এগুলো তো শুধু আমরা তৈরি করি না, আমাদের চারপাশের সমাজ, পরিবার, মিডিয়া প্রতিনিয়ত আমাদের এগুলো বলে দেয়। ঠিক, আমরা যখন নিজেদের গল্প বদলাতে যাই,
তখন প্রায় সমাজের সেই বড় গল্পের সাথে একটা সংঘাত তৈরি হয়। একজন মেয়ে যখন তার হেল্পার গল্প থেকে বেরিয়ে এসে নিজের ক্যারিয়ারকে অগ্রাধিকার দেয়, তখন সমাজ তাকে স্বার্থপর বলতে পারে। এই সংঘাতটা মোকাবেলা করাও কিন্তু গল্প নতুন করে লেখার একটা বড় অংশ। আর দ্বিতীয় যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হলো, যখন আমরা নিজেদের গল্প বদলাই তখন আমাদের চারপাশের মানুষদের ওপর তার কি প্রভাব পড়ে। এটা তো শুধু একটা ব্যক্তিগত পরিবর্তন নয়। একেবারেই নয়। একজন পিসমেকার যখন প্রথমবারের মতো জোর দিয়ে নিজের মতামত জানায়, তখন তার পরিবারের সদস্যরা হয়তো অবাক হয় বা প্রতিরোধও করতে পারে, কারণ তারা তাকে পুরনো গল্পেই দেখতে অভ্যস্ত। অর্থাৎ আমাদের গল্প বদলানো মানে আমাদের সম্পর্কের সমীকরণগুলোও বদলে যাওয়া। এই পরিবর্তনগুলো শুধু ব্যক্তিগত থাকে না, তা আমাদের সম্পর্ক এবং পুরো সিস্টেমকে প্রভাবিত করে। নিজের গল্প বদলানোটা তাই একাধারে একটা ব্যক্তিগত এবং একটা সামাজিক কাজ। এই বিষয়গুলো নিয়ে ভাবা যেতে পারে।